17 দিন চিকিৎসা শেষে লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় ফিরলেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি। বরগুনার খাগদা নদীতে ড্রেজিং কার্যক্রমে চরম অনিয়ম, খননেও মিলছে না সুফল, নাব্য সংকটে ব্যাহত নৌ চলাচল। এরা যে খাল কাটে, এরা তো কাটার মতো কাটে না, এরা যে কাটে উপর দিয়ে একটু চালাইয়ে যায়, এরা বছর বছর খাল কাটে, লঞ্চ ঢোকেই না। কুষ্টিয়া অস্থির চালের বাজার, মিনিকেটের দাম ঠেকেছে কেজি প্রতি 80 টাকা। 5 মিল মালিকের সিন্ডিকেট লুটছে অস্বাভাবিক মুনাফা। ধানের দাম কতটুকু বাড়লে চালের দাম কতটুকু তারা বাড়ায়, এটাই এক পর্যন্ত উপযুক্ত হিসাব মিলালারা দিতে পারে। রাজশাহীতে ক্ষতিকর রাসায়নিকে পাকানো হচ্ছে কাঁচা টমেটো, প্রকাশ্যে জালিয়াতি চললেও নেই ব্যবস্থা। মাত্রাতিরিক্ত ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ঐতিহ্যবাহী সরোজগঞ্জের হাট সয়লাভ চিনি মেশানো খেজুরের গুড় কমছে চাহিদা, নষ্ট হচ্ছে সুনাম, অসাধু ব্যবসায়ীরা দায়ী। সরোজগঞ্জের হাট নষ্ট করলে ব্যাপারীরা এবং অবৈধ অভিবাসী ধরতে যুক্তরাষ্ট্র জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান, একদিনে আটক 5 শতাধিক অভিবাসী। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকাল আপনাদের সাথে আছে মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত। 17 দিন পর লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30 এবং বাংলাদেশ সময় রাত 3:30টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, হাসপাতাল থেকে ছাড় পেলে সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন। সেই সঙ্গে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসা যায়নি বলেও জানান তিনি। ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। বলেন, 1975 সালের 15 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্র গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করেন। বলেন, জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়েব জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিসা ছড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। উপদেষ্টার মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপিকে ভারতের দালাল বানিয়ে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন যারা, তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আরাফাত রহমান কোকুর মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তাইফির রহমান তুহিনের প্রতিবেদন। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান যে গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে বিএনপি দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে তা নিয়ে এখনো নতুন করে চক্রান্ত চলছে। তাদের আচরণের মধ্যে যদি নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে, আমরাও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটা একটি নিরপেক্ষ সরকার, এটা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। হ্যাঁ, তার আগে যতটুকু সংস্কার করা দরকার করবে, সেখানে তো বলা হচ্ছে না, কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি মহল ফায়দা নিতে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এমনটা হলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই দেশে স্বতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান,
এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। নতুন দল হলে তাদের স্বাগত জানাবে বিএনপি, তবে উল্টোপাল্টা কথা বলে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা না করার অনুরোধ জানান মির্জা আব্বাস। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি নাকি ওটাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জনগণের ন্যায্যতার বিবেচনায় সমন্বিত ও সুষম উন্নয়ন করবে জামায়াত। সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, অন্যায় যে করবে তার বিরুদ্ধেই প্রতিবাদ করা হবে। জামায়াতের কেউই যদি অন্যায় অপরাধ করে তাহলে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। এ সময় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত লড়াই চলবে বলে ঘোষণা দেন জামায়াত আমির। তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দাবি করা প্রবৃদ্ধির পেছনে আছে জালিয়াতি। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা যায়। এ সময় হাসিনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় না করানোর পেছনে পুরো বিশ্বকে দায় দেন তিনি। নাসরিন আক্তারের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা ছিল জালিয়াতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সুইজারল্যান্ডের দাভোস শহরে চলা বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন ডক্টর ইউনূস। সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেয়া ওই সাক্ষাৎকারে ইউনূস বলেন, হাসিনা দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় সে কথা সবাইকে বলেছেন, তবে সে সময় কেউ তাকে প্রশ্ন করেননি। এটা কোনো ভালো ব্যবস্থা হতে পারে না। এমনকি তাকে জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড় করানোর পেছনে পুরো বিশ্বকে দায়ী করেন ইউনূস। বলেন, এটি বিশ্বের জন্য একটি শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতি তুলনা করতে চান না বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। বলেন, তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটা মানুষের জীবনমানের উন্নতির লক্ষ্যে কাজ করতে চান বলে জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসবে কান না দিতেও আহ্বান জানান তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। লেখেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি, নিজ নিজ জায়গায় আছি, আলহামদুলিল্লাহ। গেল বৃহস্পতিবার দিনগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন জনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পালিয়ে গেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন, সামরিক বাহিনী সরকার গঠন করেছে, সমন্বয়করা পালিয়ে গেছেন, এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়। এরই প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে পোস্টের মাধ্যমে সবাইকে গুজব থেকে দূরে থাকার আহ্বান জানান।
রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার মিথুনকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। অন্যদিকে গ্রেফতার মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় 6 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে শুক্রবার ভোরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় নিউ মার্কেট জোনের সরকারি কমিশনার তারিক লতিফ সহ 8 জন পুলিশ সদস্য আহত হয়। এর আগে 10 জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউ মার্কেট থানায় মামলা করেন ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এ ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামির জবানবন্দিতে সংশ্লিষ্টতার প্রমাণ নিয়ে মিথুনকে গ্রেফতার করে পুলিশ। বরগুনার গুরুত্বপূর্ণ নৌপথ খাকদন নদীতে ড্রেজিং কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। খননে পরিকল্পনা না থাকায় নৌযান চলাচলে মিলছে না সুফল। বর্ষা মৌসুমে নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও শীতকালে নাব্যতা সংকটে পড়েছে নৌ চলাচল। তবে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্যছবিতে আপন অপর রিপোর্টে বিস্তারিত। বরগুনার প্রবেশদ্বার খ্যাত খাকদন নদী, এই নদী দিয়ে প্রতিদিনই চলাচল করে অসংখ্য যাত্রীবাহী নৌযান। একই সঙ্গে জেলা শহরের অধিকাংশ পণ্য আনা নেওয়া করা হয় এই পথে। বর্তমানে নাব্য সংকটে ধুঁকছে গুরুত্বপূর্ণ এই নদীটি। ভাটার সময় পানি না থাকায় জোয়ারের উপর নির্ভর করে খাকদন নদীতে চলাচল করে নৌযান। এতে ভোগান্তির শেষ নেই যাত্রীদের, পাশাপাশি পণ্যবাহী জাহাজ নিয়ে বিপাকে পড়তে হয় চালকদের। এরা যে খাল কাটে, এরা তো কাটার মতো কাটে না, এরা যে কাটে উপর দিয়ে একটু চালাইয়ে যায়, এরা বছর বছর খাল কাটে, লঞ্চ ঢোকেই না। আমরা যখন খালের ভিতরে ঢুকি তখন পানি থাকে না, কোনো সময় পানি না থাকার কারণে আমরা ঘাটে আসতে পারি না। তো নদী এই তো দেখতে আছি কাটতে আছে, কিন্তু কারে যে কোনো ফল পাইতে আসি না, কার্ডে ওদের ভরে যায়, কি কার্ডের সেটা তো বুঝি না। এটা দীর্ঘস্থায়ী কোনো একটা পরিকল্পনা করলে আসলে বরগুনা বাসীর উপকার হয়। অভিযোগ আছে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে মিলছে না ড্রেজিং এর সুফল। এই খাকদন নদী কাটা হয়, কিন্তু এটার যে কাটার কোনো সুফল আমরা পাই না, এবং এটার কোনো আলোর মুখ দেখি না। যে এটার এক ধরনের লুটপাটই বলতে গেলেন, যে এটা নিয়ে একটা লুটপাট হয়। বরগুনা নদীবন্দর কর্তৃপক্ষ বলছে নাব্য ফেরাতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ, আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। নদীর শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা সংকট দূর করার জন্য বিআইডব্লিউটি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিআইডব্লিউটি বরিশালকে অনুরোধ জানানো হয়েছে। আমি বিআইডব্লিউটি এর সাথে এই নেভিগেশন চ্যানেলটি যেন চালু থাকে এবং খনন কার্যক্রম যেন তারা দ্রুত শুরু করে সে বিষয়ে কথা বলবো। আর এছাড়াও যদি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হয় আমরা অবশ্যই কথা বলবো এবং এই বিষয়ে পত্র যোগাযোগ করব। কার্যকর পদক্ষেপের মাধ্যমে নাব্য সংকট কাটিয়ে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি বরগুনাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া 1 মাসে 3 দফায় চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। মিনিকেট চালের কেজি ঠেকেছে 80 টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা 28 চালও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আর চালের বাজারে এমন অস্থিরতার জন্য দায়ী কুষ্টিয়ার 5 মিল মালিক, যাদের নিয়ন্ত্রণে অস্থির দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এই মিল মালিকরা খেয়াল খুশি মতো বাড়াচ্ছেন দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত জানব। বাজারে বেড়েই চলেছে চালের দাম। প্রশাসনের অভিযান, শুল্কমুক্ত চাল আমদানির পরেও নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। কুষ্টিয়ার বাজারগুলোতে গত 1 মাসে 3 দফায় চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। সরু মিনিকেট চালের দাম কেজি ঠেকেছে 80 টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা 28 চালও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকায়। মিনিকেট আজকে কিনলাম হচ্ছে 1950 টাকা বস্তা, 78 টাকা কেজি। আমরা এখন এতদিন 78 বেচছি, আজকের থেকে 80 টাকা করে বিক্রি করবো। কাজলতা এবং 28 যথাক্রমে 70, 60 এইভাবে বিক্রি হচ্ছে। চালের বাজারের এমন অস্থিরতার জন্য দায়ী দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের গোল্ডেন অটো রাইস মিল, জাহানারা অটো রাইস মিল, জাফর ফুড প্রোডাক্টস,
দেশ এগ্রো ও আহাদ এগ্রো ফুড, যাদের হাতেই নিয়ন্ত্রণ হচ্ছে দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এই মিল মালিকরা খেয়াল খুশি মতো বাড়াচ্ছেন দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। ধানের দাম কতটুকু বাড়লে চালের দাম কতটুকু তারা বাড়ায়, এটাই এক পর্যন্ত উপযুক্ত হিসাব মিলালারা দিতে পারে। তবে এ বিষয়ে অভিযুক্ত মিল মালিকরা কথা বলতে রাজি না হলেও গোল্ডেন রাইস মিলের ম্যানেজার বলছেন, কোন মিল কি দামে চাল বিক্রি করছে তা জানা নেই তার। বেশি দামে ধান কেনার কারণেই তারা চাল বিক্রি করছেন বেশি দামে। যে দামে ধান কিনে ধানের উপর আমরা বেসেস করে আমাদের ক্রেতারা যাতে লস না হয়, এজন্য সেই পরিমাণে আমরা মার্কেটে রেট দিই। আর বাজার দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, বিষয়টি নজরে এসেছে তাদের, দ্রুত এসব মিলের বিরুদ্ধে নেবেন ব্যবস্থা। যাদের নিয়ে বারবার কথা হচ্ছে, একবার কিন্তু তাদের প্রতিষ্ঠান সিল করা হয়েছিল। যেমন এক মিলারকে গতবার এই একই অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা এবং তার গুদামটা বেশ কিছুদিন সিল করা ছিল, এখন তাকে দ্বিগুণ করা যায়। তাদেরকে সুযোগ তো বারবার দেওয়া হয়েছে, যদি তারা এই সুযোগ অ্যাভেল না করে তাহলে কিন্তু তাদের আমরা আবার সিল করার পথেই হাঁটবো। ছোট বড় মিলিয়ে কুষ্টিয়ায় 300 থেকে 350টির মতো চালকল থাকলেও ব্র্যান্ড ও চাহিদাকে পুঁজি করে দেশের চালের বাজার অস্থিরতার জন্য দায়ী এই 5 মিল মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঘন কুয়াশার কারণে আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার রাত 12টার পর থেকে নদীতে বাড়তে থাকে কুয়াশা। এক পর্যায়ে নদী পথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। ফলে রাত 3:30 থেকে আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মাঝ নদীতে আরিচা ও পাটুরিয়া প্রান্তে আটকা পড়ে 4টি ফেরি। কুয়াশার তীব্রতা কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানায় বিআইডব্লিউটিসি। ঘন কুয়াশায় ছেড়ে আসা পুরো কুড়িগ্রাম জেলা, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে আরও জানবো সহকর্মী জুয়েল রানার থেকে। জুয়েল, এই তীব্র শীতে খেটে খাওয়া মানুষদের জীবনে কি প্রভাব ফেলেছে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, এই মাঘের শীতে কিন্তু কাবু হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। মধ্যরাত থেকে বৃষ্টির মতো আসলে কুয়াশা ঝরতে থাকে। এছাড়াও কিন্তু দিনের বেলা আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কিন্তু সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু ছড়াতে পারছে না, যার কারণে কিন্তু গত 5 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে না এই অঞ্চলে, যার কারণে হিমেল বাতাস এবং কনকনে ঠান্ডায় কিন্তু কাবু হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। আমরা দেখেছি সকাল থেকে যে ঘন কুয়াশায় কিন্তু ঢেকে গেছে চারিদিক। এই ঘন কুয়াশা উপেক্ষা করে কিন্তু এখানকার মানুষ যারা রয়েছে, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু মাঠে কাজ করছে। আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এই অঞ্চলে বোরো ধান রোপণের একটি মৌসুম চলছে, আমরা দেখেছি যে কৃষকরা সকালে কিন্তু তাদের যে বীজতলা রয়েছে সে বীজতলা থেকে বীজতলা তুলছেন এবং বীজতলা তুলেই কিন্তু আবার জমিতে নিয়ে যায় সেটি আসলে রোপণ করছেন, যার কারণে কিন্তু এই কনকনে ঠান্ডায় কিন্তু তারা শীত কষ্টে পড়েছে। তারপরেও কিন্তু তারা মাঠে কাজ করছে। এছাড়াও কিন্তু এই শহর অঞ্চলে ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু একটু কম হলেও কিন্তু নদ নদী তীরবর্তী এলাকায় কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু অনেকটা বেশি, কেননা কুড়িগ্রামে 4 থেকে 4.5 শতাধিক চর এবং দ্বীপচর রয়েছে, যার কারণে কিন্তু চরের মানুষ এই ঠান্ডায় কিন্তু অনেকটা কষ্টে রয়েছে। এছাড়াও আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছেন যে গত 5 দিন ধরে কিন্তু এখানকার তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। আজ কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কিন্তু এই ঠান্ডার কারণে শীতজনিত যে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে। এই রোগীর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্করা বেশি। এছাড়াও একজন এখানে রয়েছেন, আমি যদি একটু জানতে চাই, আপনি একটু বলবেন যে কয়েকদিন ধরে ঠান্ডার যে প্রকোপ কুড়িগ্রামে সেটি কেমন দেখছেন আপনারা? গত 5 দিন ধরে এই অঞ্চলে মানে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে। আজকেও দেখেন অনেক শীত পড়ছে, কোনো সূর্যের দেখা পাচ্ছি না এখনো, সে কখন যে ওঠে কোনো ঠিক নাই। আর আমাদের অঞ্চলে বিশেষ করে কৃষকেরা এখনো মাঠে উপস্থিত হতে পারেনি, কারণ শীতে এত প্রভাব, এই কারণে আমাদের কৃষকেরা মাঠে আসতে অনেক কষ্টকর হচ্ছে আর কি আমাদের। তাই আমাদের কৃষকরা জমিতে এসে যে আবাদ কাজ করবে এই জিনিসটা হচ্ছে না আর কি, আমাদের অনেক কষ্ট হয় কৃষকের, এই কারণে।
এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই শীত নিবারণের জন্য কিন্তু জেলা প্রশাসন জেলার যে 9 উপজেলা রয়েছে 9 উপজেলায় কিন্তু ইতিমধ্যে প্রায় 35,000 কম্বল কিন্তু বিতরণ করেছে। তারা বলছেন যে আরো প্রয়োজন হলে কিন্তু সেটি তারা বিতরণ করবেন। এই ছিল কুড়িগ্রাম থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা। দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার রাত 9:15টার দিকে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অর্ণব শীল নগরীর বানরগাতি এলাকার চিত্তরঞ্জন শীলের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানায়, তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে তার মাথায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে রাউজানের নোয়াপাড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা জানায়, জুমার নামাজ আদায় করতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর। স্থানীয় আসাদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে, জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা, পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে হামলার মুখে পড়েন কয়েকজন। নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলেও জানিয়েছেন স্থানীয়রা। ওনার জীবদ্দশায় অদ্যাবধি এই পর্যন্ত উনি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ওনাকে এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে সবাই ভালো মানুষ হিসেবে সবাই চিনতেন। এখন উনি ছিলেন দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে আজকে সকালে উনি চট্টগ্রামে এসেছেন এবং নিজ বাড়িতে গিয়েছেন। নিজ বাড়ি গিয়ে এলাকার মানুষজনের সাথে দেখা করেছেন। পরবর্তীতে উনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এমন সময় ওনার এলাকারই একজন ওনার সাথে বাইকে ছিলেন, যিনি বাইক ম্যানেজার, যিনি উনি বাইক চালাচ্ছিলেন এবং উনি নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একজন কে বা কারা দুর্বৃত্ত ওনাকে গুলি করে। দিনাজপুরের বিরল উপজেলায় মাঠে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজেপির হাতে তুলে দিয়েছে কয়েক বাংলাদেশি নাগরিক। শুক্রবার সকাল 10:30টার দিকে বিরলের এনায়েতপুর বিওপি ক্যাম্পের দীপননগর গ্রামে 323 মেইন পিলার এলাকায় এই ঘটনা ঘটে। এই নিয়ে বিকেল 4টার দিকে সীমান্তের শূন্যরেখায় বিজেপি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দিনাজপুর 42 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসানুল ইসলাম বলেন, 5 জন বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায় বিএসএফ। পতাকা বৈঠকে বিষয়টির মীমাংসা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিকাল 4:15টায় আলামিনকে তারা ফেরত দিয়েছেন। ভারতীয় নাগরিকও বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়েছে। রাজশাহীতে অপরিপক্ক কাঁচা টমেটো পাকানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকে। বছরের পর বছর একইভাবে প্রকাশ্যে টমেটো পাকিয়ে বিভিন্ন স্থানে করা হচ্ছে রপ্তানি। চাষিরা বলছে এতে ক্ষতিকর কিছু নেই। কৃষিবিদ ও গবেষকরা বলছেন মাত্রাতিরিক্ত ব্যবহারে আছে স্বাস্থ্য ঝুঁকি। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন খোলা মাঠে অপরিপক্ক টমেটো সাজিয়ে রেখে প্রকাশ্যে চলছে রাসায়নিক স্প্রে। উদ্দেশ্য অপরিপক্ক সবুজ টমেটো লাল টকটকে রং করে বেশি দামে বিক্রি করা। চাষিরা বলছেন হাইব্রিড জাতের টমেটো গাছে পাকে না, এভাবেই স্প্রে করে পাকানোর পর পাঠান দেশের বিভিন্ন প্রান্তে। চাষিদের দাবি, এসব কেমিক্যালে মানুষের জন্য ক্ষতিকর কিছু নেই, তাই প্রশাসনও তাদের বাধা দেয় না। একই সঙ্গে এবার টমেটোর দাম না পেয়ে মোটা অঙ্কের লোকসানের কথাও জানায় তারা। এটা যদি আপনার পাকাতে যায়, গাছ পাকাতে যায়, টমেটোটা নষ্ট হয়ে যাবে। তো টমেটোটা আপনার যখন পুষ্ট হওয়ার আগেই টমেটোটা কাঁচা তুলে রোদ দেয়, তো ওই মেডিসিনটা হরমোনটা যদি মারে, দেখা যায় যে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আস্তে আস্তে কালার হয়ে যায়। এখানে হালকা মেডিসিন দেওয়া হয়, মেডিসিনটা স্প্রে করে রোদ্রে দিয়ে আপনার জাগ দিয়ে 3 দিন পরে ওটা পলিথিন দিয়ে উদাম করি, তারপরে আপনার ওইটা কালার আসে।
আর এখন বর্তমানে বাজারে খাচ্ছে না, এটা আমরা প্রাণ কোম্পানিতে দিই। বাইরের রাষ্ট্র থেকে মাল আসছে, এই জন্য আমাদের মনে করেন দাম পাচ্ছি না। কৃষিবিদ ও গবেষকরা বলছেন খাবারে যে কোনো রাসায়নিক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, আছে রোগ আক্রান্তের শঙ্কাও। ক্ষতির বিষয় হচ্ছে যে কোনো একটা সিস্টেমিক ফাঞ্জিসাইড স্প্রে করার পর অ্যাটলিস্ট 3 সপ্তাহ পর সেইটা খাবার উপযোগী হয়, সেই উদ্ভিদের অংশটা, সেটা ভেজিটেবল বা ফ্রুট হতে পারে। অথচ এই কেমিক্যালগুলো তারা কিন্তু স্প্রে করার কয়েকদিনের মধ্যে এটা বাজারে তুলছে। এই কেমিক্যালটা ওই ফলে থেকে যাচ্ছে, এটা ফুড চেইনের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের শরীরে ঢুকছে। নিরাপদ খাদ্য বিভাগ বলছে পরীক্ষার পরে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা সরজমিনে সেখানে যাব খুব দ্রুতই, সেখানে গিয়ে আমরা টমেটোর নমুনাগুলো নেব এবং বিজ্ঞানসম্মতভাবে টেস্ট করে যে ফলাফলটা আসে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো আমরা নিষিদ্ধ রাইপেনিং এজেন্ট দিয়ে এটা পাকানো হয় তাহলে সে ব্যাপারেও অ্যাকশনে যাব। অনুমোদিত কেমিক্যালেরও মাত্রাতিরিক্ত ব্যবহারে নিরুৎসাহিত করছে নিরাপদ খাদ্য বিভাগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জমে উঠেছে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। তবে এবার দাম কম পাচ্ছেন চাষিরা। গুড়ে চিনি মেশানোর কারণে চাহিদা কমার পাশাপাশি নষ্ট হচ্ছে হাটের সুনাম। গুড়ের মান ঠিক না থাকায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। এই ধরেন 2-3 দিন লাগবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে প্রায় 60 থেকে 70 বছর ধরে বসছে খেজুর গুড়ের হাট। প্রতি শুক্র ও সোমবার চলে বেচাকেনা। হাটের ঐতিহ্যের কারণে বিভিন্ন জেলা থেকে গুড় কিনতে আসে ব্যাপারীরা। হাটের গুড়ের সুনাম থাকলেও কয়েক বছর ধরে বেশি লাভের আশায় গুড়ে চিনি মেশাতে শুরু করেছে অসাধু কারিগররা। বিশেষজ্ঞদের মতে 1 কেজি চিনিতে 1 কেজি 200 গ্রাম গুড় মেশানো হয়। এবার আরো বেশি পরিমাণে চিনি মেশানোর কারণে আগ্রহ হারিয়েছে ব্যাপারীরা। এতে কমেছে গুড়ের দাম। এই সরোজগঞ্জের হাট নষ্ট করলে ব্যাপারীরা শুধু চিনি দিয়ে এখন গুড় বিক্রি হয়। দাম এবার গুড়ের কম, আগামী গেলবারের চেয়ে এবার অনেক কম গুড়ের দাম। এইভাবে গুড় বেচা চাষিরা মার খেয়ে যাচ্ছে। চিনি সাদা বিষ হিসাবে পরিচিত, তাই চিনি মেশানো গুড় মানবদেহের জন্য হুমকি বলে জানান চিকিৎসকরা। আবার চিনিগুলো আমাদের বাইরের বিশ্বে বলা হয় হোয়াইট পয়জন। এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, 65 এর মতো, যেখানে আমাদের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স 35। কাজেই এই চিনিগুলো আমাদের কোষের কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে। চিনি মেশানোর সত্যতা নিশ্চিত করে বাজার পরিদর্শকরা জানান এ বিষয়ে চাষিদের সচেতন করা হচ্ছে। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই গুড় চিনি না মিশিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু তারা বলছে যে চিনি না মিশালে নিয়ে আসলে আমাদের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে না। তো আমরা তাদের ভালো মতন পরামর্শ দিচ্ছি এবং আমরা তাকে বলছি, ব্যবসাদারকেও বলছি, আপনারা ওই এলাকায় মানুষকে সচেতন করেন, খাঁটি গুড় খাওয়ার মানুষকে পরামর্শ দেন যাতে চিনি না মিশিয়ে সেখানে চাহিদা বাড়ে। আর গুড়ে চিনি মেশানো বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই গুড়টাকে ভোক্তাদের আকৃষ্ট করার জন্য দেখা যায় হাইড্রোস মিশ্রিত করে গুড়ের কালারটাকে ওনারা একটা হলুদ ভাব তৈরি করে ফেলে, কিন্তু মূলত যে অরিজিনাল যেটা আমাদের খেজুর গুড় সেটা থাকবে কালচেলার এবং নরম, খুব একটু সফট থাকবে। এবার চুয়াডাঙ্গায় খেজুর গুড়ের জন্য 2,71,960টি গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,500 মেট্রিক টন, যার মূল্য 37 কোটি টাকার বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।